প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খন্দকার, সদর সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বর্ষে ব্যবস্থাপনা বিষয়ে সামষ্টিক অর্থনৈতিক কোর্স নিচ্ছি তোমাদের সাথে। আমরা গত ক্লাসে প্রথম যে লেকচারটি ছিল সেটা আমরা আলোচনা করেছি সামষ্টিক অর্থনীতির সার কথা। আমরা আজকে লেকচার নাম্বার 2 আমরা আলোচনা করব অর্থনৈতিক কার্যক্রমের পরিমাপ, জাতীয় আয়। শিক্ষার্থীবৃন্দ, কোনো মনোযোগ সহ ক্লাসটি শুনবে, আশা করি এতে তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, তখন আমরা পাঠে চলে যাই। আজকের অধ্যায়ের নাম অর্থনৈতিক কার্যক্রমের পরিমাপ, জাতীয় আয়। আমরা প্রথমে জানার চেষ্টা করব জাতীয় আয় কাকে বলে। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের সকল নাগরিক, উপকরণের মালিক, অর্থনৈতিক কর্মে থেকে প্রাকৃতিক সম্পদ উপকরণ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টি আবার একটু খেয়াল করি। একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর, একটি দেশের নাগরিক, তার উপকরণের মালিক, তার অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকবে। প্রাকৃতিক সম্পদগুলো আছে এবং সেগুলো ব্যবহার করে যেগুলো পণ্য এবং সেবা উৎপাদন করবে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছিল জাতীয় আয়। এখন আমরা আরেকটি বিষয় চিন্তা করি, আমরা এটাও বলে থাকি যে জাতির আয়কে জাতীয় আয় বলে। জাতি কারা? নির্দিষ্ট ভূখণ্ড আছে, তাদের সার্বভৌম ক্ষমতাধিকারী সরকার আছে, নির্দিষ্ট আত্মীয় সীমারেখা বসবাস করে। এই যে একটা জাতি, তার আয়কে জাতীয় আয়। আর তার জন্য আমরা জাতীয়কে কি বলতে পারছি যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর, সকল নাগরিক উপকরণের মালিক, অর্থনৈতিক কর্মকাণ্ড, এমনকি তারা লেনদেন ক্রয় বিক্রয় যেটা বলি আমরা, প্রাকৃতিক সম্পদ উপকরণ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছিল জাতীয় আয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা পরের বিষয়টি দেখে একটু আমরা দেখি যে আমরা একটু কি শিখবো। জিডিপির বৈশিষ্ট্য সমূহ। জিডিপি, আমরা জিডিপি একটু ধারণা দিই তোমাদের, তারপর তোমার বৈশিষ্ট্য সমূহ হবে। সাধারণত এক বছরে দেশের সকল নাগরিক, দেশের অভ্যন্তরে সকল নাগরিক যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার মূল্যকে বলা হচ্ছিল জিডিপি। একটি বছরে দেশের সকল নাগরিক যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছিল জিডিপি। দেশের অভ্যন্তরে যারা আছে তাদের সকলের এখানে উৎপাদন এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু ছেলের দিকে তাকাই। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখা এক বছরে বৈধ হয়ে উৎপাদিত সকল প্রকার দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট উৎপাদন বা জিডিপি বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এটা একটু খেয়াল করো, পরের পয়েন্টে কি বলেছি। জিডিপি হিসেবের সময় বিদেশে দেশি বিনিয়োগ থেকে সৃষ্ট আয়, মানে বিদেশের দেশি বিনিয়োগ থেকে সৃষ্ট আয়, আমাদের দেশের কেউ যদি বিদেশে বিনিয়োগ করে সেখান থেকে আয়, কিংবা বিদেশের কর্মরত দেশি নাগরিকদের আয় বাদ দিতে হবে। যখন জিডিপি ক্যালকুলেশন করবো, আমাদের দেশে যে বিনিয়োগ আছে বিদেশে, তাদের সেখান থেকে অর্জিত আয়, আমার দেশের যে জনগণ যারা বাইরে কাজ করছে তাদের অর্জিত আয়ও কি করতে হবে, বাদ দিতে হবে। বিষয়টি তোমার ভালো করে খেয়াল করো। আবার খেয়াল করো যে যারা দেশে, আবার দেখো, আবার দেশে কর্মরত বিদেশিদের সৃষ্ট আয় বা দেশে বিদেশি বিনিয়োগ থেকে সৃষ্ট আয়, সৃষ্ট টাকা আমরা বলছি এম, যোগ করতে হবে। তার মানে কি হচ্ছে, আমরা যখন দেখলাম যে দেশের যে জনগণ যখন বিদেশে কি করছে, বিনিয়োগ করছে, তার সৃষ্ট আয়, বিদেশে কাজ করছে তাদের সৃষ্ট আয়, আমরা বলছি এক্স। আর এখানে বলছি যে আমার দেশে যে বিদেশি যে বিনিয়োগ বা বিদেশি শ্রমিকদের কাজ করতে তাদের সৃষ্ট আয় হলো এম। আমরা যখন জিডিপি করবো তখন আমরা বলছি যে যারা দেশের যে নাগরিক বিদেশে কাজ করছে, দেশে বিনিয়োগ করছে, তাদের সৃষ্ট আয় কি দিতে হবে, বাদ দিতে হবে। কিন্তু বিদেশি যে নাগরিক আমাদের দেশে কাজ করছে, বিনিয়োগ করছে, তাতে যে উৎপাদন হচ্ছে তাদের সৃষ্ট আয়, সেটাকে বলছি আমরা এম, সেটা কি করতে হবে, যোগ করতে হবে। তো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি বিষয়টি। আবার দেখো যে অর্থাৎ জিডিপি নির্ণয়ের জন্য জিএনপি থেকে এক্স বাদ দিতে হয় এবং এম যোগ করতে হয়।
জিডিপি ধারণাটি নিম্ন সমীকরণ সাহায্যে প্রকাশ করা যায়, এবং জিডিপি ইকুয়াল টু জিএনপি মাইনাস এক্স প্লাস এন। তার মানে হলো যে বিদেশে যে বিনিয়োগ করছে, বিদেশিদের আমার দেশের জনগণে সেটা বাদ দিচ্ছে, কিন্তু দেশের আমাদের দেশের অভ্যন্তরে যারা কাজ করছে বিদেশি, তারা বিনিয়োগ করছে, তাদের যা সেটা কি করা হয়েছে, যোগ করা হচ্ছে। তাহলে কি আমরা সূত্রটা এভাবে লিখতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরের যে বিষয়টি দেখলাম, উল্লেখ যে এক্স মাইনাস এনকে নিট রপ্তানি আবার, মানে মোট যে বিষয়টা আমাদের যে বিদেশি যে বিনিয়োগ, বিদেশি যে আয়, তার থেকে দেশে যাদের বিদেশি যে বিনিয়োগ আছে, তার দেশে যারা বিদেশি শ্রমিক, আমাদের দেশে যারা বিদেশি শ্রমিক কর্মরত আছে, তাদের আয়টা বাদ করে নিট রপ্তানি বলা হয়। তো জিডিপিকে আমরা যদি বলি জিএনপি মাইনাস এক্স, আমরা লিখতে পারি জিডিপি, সি হলো ভোট ব্যয়, আই হলো আমাদের যে বিনিয়োগ, জি হলো সরকারি ব্যয়, থেকে আমরা নিট রপ্তানিটা বের করেছি। কারণ কি হচ্ছে জিডিপি ইকুয়াল টু সি মানে ভোট ব্যয়, আই হলো বিনিয়োগ, আর জি হলো সরকারি ব্যয়, গভর্নমেন্ট কস্ট। খেয়াল করো, মনে করি যদি 2020 সালে জিএনপি হয় হলো 1000 কোটি টাকা, সেখানে যদি আমাদের বিদেশি যে দেশের যে জনগণ যারা বিদেশে বিনিয়োগ করছে বা বিদেশে আয় আয় করছে তাদের পরিমাণ যদি 200 কোটি টাকা। আর একটা বিষয় এখানে আছে, সেটা এক্স সংযুক্ত ধরি, আর যদি যে দেশের অভ্যন্তরে যে বিদেশি বিনিয়োগ বিদেশি শ্রমিকদের যে আয় আসলে যদি 100 কোটি টাকা ধরি, তাহলে আমাদের জিডিপি হবে 1000 মাইনাস 200 হলো আমাদের দেশের শ্রমিক জনগণ যারা কাজ শিখছে তাদের 200 কোটি টাকা, আর দেশে যারা বিদেশি শ্রমিক কাজ করছেন তাদের আয় হলো 100 কোটি টাকা, যে পাত্র সংখ্যা 900 কোটি টাকা। সেক্ষেত্রে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছি। এগুলো আমরা জিডিপি হিসাব করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখন আলোচনা করব জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য। জিডিপি ও জিএনপির মধ্যে একটি দেশের জনগণ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের ভেতরে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্য হল মোট দেশ উৎপাদন, জিডিপি। অপরদিকে দেশের সব নাগরিক দেশে ও বিদেশে প্রাপ্ত সম্পদ কাজে লাগিয়ে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য উৎপাদন করা হয় তার বাজার মূল্য হল মোট জাতীয় উৎপাদন, জিএনপি। বিষয় খেয়াল করে বেশি পর্যন্ত দেশের জনগণ দেশের নিজস্ব সাধারণত এক বছর দেশের ভেতরে প্রাপ্ত সম্পদ কাজে লাগিয়ে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত উৎপাদন করছে তার বাজার মূল্য হলো জিডিপি। অপর দেশের সব নাগরিক দেশে বিদেশে, মানে কি আমার দেশের নাগরিক যখন বিদেশেও কাজ করছে তারা তো সেখানে কি করছে, কাজ করছে, তাদের কিন্তু আয়টা কি হবে, এখানে যোগ হবে। কাজে লাগে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্য হলো মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। কারণ জিএনপিতে দেশের বাইরে যে আমাদের বিনিয়োগ আছে, দেশের বাইরে যে আমাদের শ্রমিক ভাইরা আছে তারা কাজ করছে, তাদের সেই উৎপাদন এখানে যুক্ত হচ্ছে। পরের বিষয়টা দেখো, পাঠক দেখো, সমীকরণের পাত্র। জিডিপি হলো কোনো দেশের সব নাগরিকের ভোগ ব্যয়, সি বিনিয়োগ ব্যয়, আয় ও সরকারি ব্যয় সমষ্টি। তার মানে কি হচ্ছে, জিডিপি ইকুয়াল ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়। অন্যদিকে জিএনপিতে এগুলো ছাড়াও নিট রপ্তানি তথা অন্তর্ভুক্ত থাকে। নিট রপ্তানি আয় কি হবে, যেটা আমরা এক্স বলছি, আমদানি এম, অর্থাৎ জিএনপি হবে সরকারি মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয়। সেখান থেকে কি করতে হবে আমাদের, যে রপ্তানি আয় আছে তার থেকে আমদানি ব্যয়টা কি করতে হবে, আমাদের আমদানি ব্যয়টা বাদ দিতে হবে, তাহলে আমাদের জিএনপিটা পাওয়া যাবে। পরিমাণগত পার্থক্য, বদ্ধ অর্থনীতিতে কি হয়, জিএনপি ইকুয়াল টু জিডিপি হয়। আবার মুক্ত অর্থনীতিতে কি হয়, দেখো আমাদের যে এক্স মাইনাস এম সমান সমান শূন্য হবে এবং জিডিপি ইকুয়াল টু জিএনপি ইকুয়াল টু জিডিপি হবে। কিন্তু এক্স ইজ লেস দেন এম হলে নিট রপ্তানি আয় ঋণাত্মক হবে এবং জিএনপি ইজ লেস দেন জিডিপি হবে। আবার এক্স ইজ গ্রেটার দেন এম হয়, তাহলে কি হবে, জিএনপি ইজ গ্রেটার দেন জিডিপি হবে। বিষয়টা খেয়াল করো, আমাদের এক্স আর এমটা একটু বোঝা দরকার। এক্স হলো আমরা বলছি যে
আমাদের দেশে যারা বিনিয়োগ করেছে দেশের বাইরে, সেটার থেকে প্রাপ্ত আয় এবং দেশের শ্রমিকরা বাইরে যে আয় কাজ করছে বা উৎপাদন করছে তাদের যে আয়, সেটাকে বলছি আমরা এক্স। আর দেশের অভ্যন্তরে যে বিদেশি বিনিয়োগ বা বিদেশি শ্রমিকরা কাজ করছে তার থেকে যে আয়, সেটাকে বলছি আমরা এম। তাহলে আমরা কিন্তু আবার বিষয়টা খেয়াল করো যে আবার মুক্ত অর্থনীতিতে যদি এক্স মাইনাস এম ইকুয়াল টু 0 হয়, তবে জিএনপি ইকুয়াল টু কি হবে, জিডিপি হবে, সমান হবে। কিন্তু মানে আমাদের যদি বাইরে আমাদের শ্রেণীর যদি যেটা সেটা যদি লেস দ্যান এক্স লেস দ্যান এম হয়, তাহলে এই শব্দটা নিয়ে ঋণাত্মক হবে, মানে আমাদের ঋণাত্মক, নেগেটিভ আমরা থাকবো। তখন জিএনপি ইজ লেস দ্যান হবে জিডিপি। বিষয়টা কিন্তু ক্লিয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার যদি চিন্তা করি যে এক্স ইজ গ্রেটার দেন এম হয়, আমাদের যদি যারা বিনিয়োগ করছে দেশের বাইরে শ্রমিকদের কাজ করে, যদি দেশের অভ্যন্তরে যারা বিদেশিরা বিনিয়োগ করছে বা আয় করছে তাদের যদি বেশি হয়, তখন হবে কি জিএনপি গ্রেটার দেন হবে হলো জিডিপি। দেখো পরিমাণগত পার্থক্যটা খেয়াল করো। জিডিপি ও জিএনপি এর মধ্যে জিএনপি পরিমাণ করা বেশ জটিল, কঠিন ও সময় সাপেক্ষ, কিন্তু জিডিপি হিসাব করা তুলনামূলক সহজ। সেক্ষেত্রে তুমি খেয়াল করো যে জিডিপি ও জিএনপির মধ্যে জিএনপি পরিমাণ করা বেশ জটিল, কঠিন ও সময় সাপেক্ষ, কিন্তু জিডিপি হিসাব করা তুলনামূলক সহজ। 5 নম্বর অর্থনৈতিক অবস্থা। জিডিপি দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বোঝা যায় না, কিন্তু জিএনপি দ্বারা দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। প্রত্যেকটা পার্থক্য খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ধারণাগত যেটা বিষয় আছে, জিএনপি জাতীয় আয় সংক্রান্ত একটি বিস্তৃত ধারণা। অপরপক্ষে জিডিপি জাতীয় আয় সংক্রান্ত জিএনপির তুলনায় সংকীর্ণ ধারণা। জিএনপিটা হলো একটু বিস্তৃত ধারণা, এখানে গ্রোস ন্যাশনাল প্রোডাকশন যেটাকে বলছি আমরা, এটা হলো বিস্তৃত ধারণা। আর জিডিপিটা হলো জিএনপির তুলনায় একটু সংকীর্ণ ধারণা। পরিশেষ আমরা যদি বলি যে জিএনপিতে জিডিপি অন্তর্ভুক্ত, তাই জিডিপি এর তুলনায় জিএনপি একটি প্রসারিত ধারণা, অর্থাৎ জিডিপি হলো জিএনপি একটা অংশ বিশেষ। জিডিপিটা হলো জিএনপি একটি অংশ বিশেষ। আমরা তাহলে জিডিপি এবং জিএনপির মধ্যে এইসব পার্থক্য খেয়াল করলাম। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের পয়েন্টে যাই। আমরা প্রথম জানলাম যে আমাদের জাতীয় আয় কি, জিডিপির বৈশিষ্ট্য জানলাম, জিডিপি জিএনপির পার্থক্যটা জানলাম। আমরা আজকে এখন জানবো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় আয় কিভাবে পরিমাপ করা যায় আমরা একটু খেয়াল করি। জাতীয় আয় পরিমাপ তিনটা পদ্ধতি আছে: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন পদ্ধতি আমরা বলি যে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন হচ্ছে তার আর্থিক মূল্যকে আমরা উৎপাদন পদ্ধতি বলে থাকি। এখানে বিষয় খেয়াল করো যে কোনো একটা নির্দিষ্ট এক বছরের নির্দিষ্ট এক বছরের যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হচ্ছে, মনে করো এক্স দ্রব্য বা ওয়াই দ্রব্য যেটাই হোক, যে উৎপাদন হচ্ছে বা যে সেবা উৎপাদন হচ্ছে, তাদের প্রাইস যেটা আছে, মূল্য যেটা আছে, সেটা কি করা হবে, ধরা হবে। এটার যে সমষ্টি, মানে এটা যোগ করে আমরা কি করতে পারি, উৎপাদন পদ্ধতিটা আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়া আছে আয় পদ্ধতি। আয় পদ্ধতি হলো যে জাতীয় আয় যেভাবে করা হয় তাকে খেয়াল করো। আয় করতে হলে আমাদের উৎপাদনের বিষয়টা যেটা আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই বিষয়টা উৎপাদনের কাজে কি করা হয়, ব্যবহার করা হয়। এইগুলো করতে গেলে আমাদের আয় জাতীয় যদি করতে চাই, তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন কাজে লাগাচ্ছে। এই জন্য কি করতে হবে, আয় জাতীয়কে আমার কি লাগবে, মজুরি লাগবে, আমার কি লাগবে, আমার সুদ আছে, আমার মুনাফা আছে। তাহলে আমার কি আয় পদ্ধতিতে আমার কি হবে, আমার আমার থাকবে কি থাকবে এখানে আয় পদ্ধতিতে, যে আমার মজুরি, আমার শ্রম লাগবে, আমার সুদ আছে, আমার মুনাফা আছে। এই যে বিষয়গুলো আছে এইটার সমষ্টি হবে আয় পদ্ধতিতে আমরা জাতীয় আয় পরিমাপ করি। আয় জাতীয় পরিমাপ করলে কি হবে, খাজনা, খেয়াল করো, আয় পদ্ধতিতে জাতীয় আয় হবে ইকুয়াল খাজনা, সুদ, মুনাফা, এটা কি করতে হবে, এগুলো সমষ্টি হবে হলো
আয় পদ্ধতিতে কি জাতীয় আয় পরিমাপ, খাজনা, সুদ, মুনাফা এগুলো কি করতে হবে, যুক্ত হবে। আর ব্যয় পদ্ধতিতে আমরা যদি জাতীয় পরিমাপ করতে চাই, ব্যয় পদ্ধতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি। সাধারণত দেখো, আমরা যদি আয় পদ্ধতিতে জাতীয় নির্ণয় করি, সেখানে অনেক কিছুই খুব সূক্ষ্মভাবে আমরা এইটা ব্যয়টা আয়টা ধরতে পারি না যে কি কতটুকু হলো, এটা একটা সময় কঠিন হয়ে যায়। কিন্তু ব্যয় পদ্ধতিতে চিন্তা যদি করি যে আমরা কি কি ভাবে ব্যয় করছি, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় আমরা চিন্তা করতে আমরা কি করছি, মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ, মোট আমাদের কি আছে সরকারি ব্যয়, মোট রপ্তানি, এই সবগুলো যদি চিন্তা করি তাহলে আমাদের ব্যয়গুলিতে আমরা কি করতে পারবো, আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারবো। আবার খেয়াল করতে শিখতে কিন্তু যে আমরা মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ, মোট সরকারি ব্যয়, এসব যদি আমরা রপ্তানিতে যোগ করি তাহলে এই সমষ্টি হবে আমাদের ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়। তো সেখানে তাহলে আমরা জানলাম উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি আমরা বলছি যে উৎপাদন করছি তাদের সবগুলোর একক, তাদের মূল্য দ্বারা এটাকে হিসাব করে তাদের সমষ্টিকে করে আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করতে পারি। আয় পদ্ধতিতে বলছি যে আমরা যে উৎপাদনের জন্য লাগে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেখানে কি লাগবে, খাজনা, কর, সুদ, মুনাফা। খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আয় পদ্ধতি কি লাগছে আমাদের, খাজনা দিতে হবে, কর দিতে, সুদ দিতে হবে, খাজনা, কর, সুদ, মুনাফা, এই চারটার সমষ্টি যদি যোগ করতে পারি তাহলে কি হবে আমাদের আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। আর আমরা যদি বলি যে ব্যয় পদ্ধতি, ব্যয় পদ্ধতির সবচেয়ে সহজ কারণটি যে আমরা কিন্তু ব্যয়টা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। জাতীয় মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয় এবং রপ্তানি, মোট রপ্তানি যদি যোগ করতে হলে আমরা কি করতে পারি, আমাদের মোট ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় আমরা বের করতে পারি। তো সেটা কিন্তু বিষয়টি মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের পয়েন্টটিতে যাই, জাতীয় আয় পরিমাপের গুরুত্ব। জাতীয় আয় পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয় আয় গুরুত্বপূর্ণ কেন, জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা সবসময় বলি যে আমাদের এত যে কর্মকাণ্ড এত কিছু করতে চাই, সরকারের কাজ করছে, আমরা কাজ করছি, আসলে আমরা উন্নত জীবন পেতে চাই। জীবনযাত্রা উন্নত করার জন্য, মান উন্নয়ন করার জন্য আমরা জাতীয় আয় অবশ্যই বের করব, তাতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য এটা সহজেই বুঝতে পারবো। এই জন্য জাতীয় পরিমাপের জন্য গুরুত্ব রয়েছে, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জাতীয় পরিমাপ গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক অবস্থা মানদণ্ড, আমাদের অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আছে তার জাতীয় আয় পরিমাপের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। অর্থনৈতিক পরিমাপক আমাদের কতটুকু অগ্রগতি হলো, আমরা কতটুকু কি গতিতে আগাচ্ছি, কতটুকু আগালাম, ঠিক আছে, আমরা আরো কোথায় যেতে চাই, এটার জন্য জাতীয় আয় পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার মানের তুলনা, আমরা জীবনযাত্রার মান যদি তুলনা করি যে আমাদের 1971 কেমন ছিল, 1989 অনেক কেমন ছিল, আমাদের 2001 কেমন ছিল, বর্তমানে কেমন আছে, এবং সাথে এই আমাদের সাথে সাথে যারা অনসব দেশে জীবনযাত্রার মানটা কিরকম আছে, তাহলে এটা করতে গেলে আমাদের জাতীয় আয় জানা প্রয়োজন। বাজেট প্রণয়ন, আমরা বাজেট প্রণয়ন করতে চাই, আমাদের বাজেটের কি অবস্থা, আমাদের মোট উৎপাদন কত, মোট আয় কত, আমাদের কোথায় বেশি কোনো সুযোগ আছে, কি করতে হবে, আমাদের সেই পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এই বাজেট প্রণয়নের জন্য আমাদের জাতীয় আয় খুবই গুরুত্বপূর্ণ, পরিমাপ করা খুব গুরুত্বপূর্ণ। পরিকল্পনা প্রণয়ন, তো সেক্ষেত্রে এটা খুবই সহজ বিষয় যে আমরা সহজেই বুঝি যে আমার কি সামর্থ্য আছে, সেই সামর্থ্য বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যদি সামর্থ্য আমরা না জানি, আমার আসলে আয় কত টাকা, সে অনুযায়ী যদি ব্যয়টা চিন্তা না করি তাহলে কিন্তু আমরা পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না, ফলপ্রসূ হবে না। তাহলে আমাদের আয়টা ভালো করে জানতে হবে, সেই অনুযায়ী ব্যয় করার জন্য বা অন্য যে বিষয়টা আছে পরিকল্পনা প্রণয়ন করার জন্য অবশ্যই আমাদের জাতীয় আয় পরিমাপ করা গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন,
আমরা মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংরক্ষণ নিয়ে আগের ক্লাসে কথা বলেছি। মুদ্রাস্ফীতি একটা বড় সমস্যা সাধারণত নিম্ন আয়ের মানুষের কাছে। তারা দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে তাদের জীবনযাপন অনেক বেশি সমস্যা দেখা দেয়। দেখা যাচ্ছে যে এতে তাদের একই দ্রব্য ব্যয় করতে আরও অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়, তাদের জীবনযাপনের সমস্যা দেখা দেয়। এই যে বিষয়টা মুদ্রা সংরক্ষণের ক্ষেত্রে আমাদের জাতীয় আয়টা জানা প্রয়োজন। সে অনুযায়ী আমাদের যে পরিমাণ সম্পদ বাড়লো সেই পরিমাণ আমাদের বাজারে অর্থের যোগান সরবরাহ আছে কিনা, বা তার চেয়ে বেশি হয়ে গেল কিনা, কিন্তু সংরক্ষণ কীভাবে করা যায়, সুদের হার কী হবে, সিআর কেমন হবে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে করা হয়। এই জন্য জাতীয় আয় অবশ্যই পরিণত গুরুত্বপূর্ণ। বিভিন্ন খাতের তুলনা, বিভিন্ন খাত যে বিষয়টা আছে, আমাদের কৃষি খাত, শিল্প খাত, এইসব যে খাতগুলো আছে, এই খাতের যে তুলনামূলক চিত্র জানার জন্য জাতীয় আয় পরিমাপ করা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়নের জন্য আমাদের দক্ষতা কেন দরকার? আমরা দেখি যে আমাদের আয় বৃদ্ধির জন্য আমাদের কি পরিমাণ বিনিয়োগ করতে হবে, আমাদের সেই পরিমাণ সামর্থ্য আছে কিনা, আমরা কোন সেক্টরে বিনিয়োগ করবো, তাহলে আমাদের বেশি মানুষ সম্পদ যারা আছে তারা দক্ষ হয়ে গড়ে উঠবে। তো এই জন্য আমাদের জাতীয় প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সংস্থার চাপ, আমরা মানে দেশ হিসেবে কিন্তু ইচ্ছা করলে আমরা অনেক দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। যেখানে আমাদের কন্ট্রিবিউশন, জাতীয় পর্যায়ে কন্ট্রিবিউশন, আন্তর্জাতিক পর্যায়ে কন্ট্রিবিউশন করতে হয়, দেশ হিসেবে চাঁদা প্রদান করতে হয়, সে অনুযায়ী আমাদের সামর্থ্য কী পরিমাণ আছে সেটা আমাদের বিবেচনা করতে হয়। তো এই কারণেই অবশ্যই আমাদের জাতীয় আয় পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরের পয়েন্টে চলে যাই। আমরা জাতীয় আয়ের গুরুত্ব জানলাম। জাতীয় আয় পরিমাপ করতে যে অনেকগুলো সমস্যা আমরা পড়ি। জাতীয় আয় পরিমাপের যে সমস্যা আছে, সমস্যা থেকে আমরা একটু আলোচনা করতে চাই। অনেকগুলো পয়েন্ট, তো সেক্ষেত্রে দ্বৈত গণনা। আমরা দেখি যে জাতীয় আয় অনেক সময় আছে যে একই আমরা যে উৎপাদন করেছি সেটা যদি বারে একই উৎপাদন দুইবার বা তিনবার দেখানো হয়, তাহলে অ্যাকচুয়াল যে উৎপাদন তার চেয়ে আমাদের উৎপাদনটা বেশি দেখাবে। এতে কি হবে, আমাদের যে আয়, যে অ্যাকচুয়াল যে আয়টা সেটা পরিমাপ করা কঠিন হয়ে যাবে বা সেটা সঠিক হবে না। তথ্যের সমস্যা আরেকটা বিষয়, যে আমরা যে তথ্যটা সংগ্রহ করি সেই তথ্যটাও অনেক সময় নির্ভুলভাবে আমরা পাই না। এই কারণে জাতীয় আয় পরিমাপ করা কঠিন হয়ে যায়, সমস্যা দেখা দেয়। শিক্ষার অভাব, আমাদের দেশের মানুষ এখনো মানে অনেক মানুষ অশিক্ষিত আছে, তারা এই বিষয়ে সচেতন না, সঠিক তথ্য তারা দেয় না। এই কারণে জাতীয় আয় পরিমাপ করা কঠিন হয়ে পড়ে। দ্রব্যের বিনিময়, আমরা দেখি যে অনেক সময় আছে যে উৎপাদন করছে কিন্তু সে সেটা বিক্রি করেনি, যে মানে একজনকে একটা পণ্য দিয়েছে আর একটা পণ্য নিচ্ছে, বা একজনকে এমনিতেই কোনো একটা তার উপর পণ্য দিয়ে দিয়ে, এটা যখন নাকি অর্থের কোনো লেনদেন না হচ্ছে, তখন সেটা মানে আমরা জাতীয় আয়ে সেটা আসতেছে না। কারণ কি, এই বিনিময়টাও জাতীয় আয় পরিমাপের একটা সমস্যা। পারিবারিক খাতের ভোগ, পারিবারিক খাতের ভোগের কারণে এটা আমাদের জাতীয় আয় পরিমাপ করতে সমস্যা হচ্ছে। পরিসংখ্যানজনিত সমস্যা, আমরা আগের ক্লাসে বলেছি যে পরিসংখ্যানের যে সমস্যাটা আছে, এরা গতানুগতিক যে প্রতিযোগিতা প্রয়োগ করে এরা আমাদের তথ্যটা দিয়ে থাকে। এটা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক প্রতিষ্ঠান এটা সম্বন্ধে মানে দ্বিমত পোষণ করে, মানে বাস্তবে যে আমাদের জাতীয় আয় দেখানো হচ্ছে সেটা অনেক সময় কম বেশি বেশি করে দেখানো হচ্ছে, বাস্তবে নাও হতে পারে। আবার যদি সেটা যদি কমও দেখানো হয়, সেটাও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটু ঝামেলার সৃষ্টি করে। কারণ অ্যাকচুয়াল যে তথ্যটা তাদের পরিসংখ্যান যে তাদের যে পদ্ধতি আছে, সেই পরিসংখ্যান পদ্ধতির মাধ্যমে তারা তথ্যটা দিয়ে থাকে, অ্যাকচুয়াল তথ্য আমার হাতে না পেয়েও থাকে না বিভিন্ন কারণে। এটাও একটা সমস্যা জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে। পেশাগত সমস্যা, আমরা অনেক সময় যে বিষয়টা অনেকে পেশাগত যে বিষয়টা আছে, আজকে একটা পেশা আছে, কালকে একটা পেশা চলে গেছে, তাদের যে আয়ের উৎপাদন, তাদের যে অবদান, সেটা অনেক সময় পরিমাপ করা যায় না। মূল্য পরিবর্তন, আমরা দেখি যে যে উৎপাদন করছে সেটার মূল্য পরিবর্তনের কারণেও অ্যাকচুয়াল যে জাতীয় আয় সেটা বের করা কঠিন হয়ে যাচ্ছে। হস্তান্তর পাওনা, হস্তান্তরের কারণে দেখা যাচ্ছে যে তার যে আয়টা
সেটা যেটা সে ধরবে সেটা অনুসরণ করতে পারছে না, সেটা গণনাটি কিন্তু পাচ্ছে না। এই কারণে যখন ক্যালকুলেশন করা যাচ্ছে তার অ্যাকচুয়াল আয়টা সে বের করতে পারছে না। এটা সমস্যা হচ্ছে। পরোক্ষ কর, অনেক প্রোডাক্টের এরকম আছে যে মানে পরোক্ষ কর আছে। এই পরোক্ষ করের কারণে যে অ্যাকচুয়াল যে মূল্যটা সেটা আহ, ধরা যাচ্ছে না। এর ফলে যে জাতীয় পরিমাণ করা সমস্যা, কর ফাঁকি, অনেকে কর ফাঁকি দিচ্ছে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা আছে। এই কারণে যে যে পরিমাণ আয় হওয়ার কথা সে পরিমাণ আয় হচ্ছে না। আবার আহ, যার যে পরিমাণ আয় সে সেটা লুকাচ্ছে। এতে কি হচ্ছে, কর ফাঁকি দেওয়ার জন্য। এর জন্য অ্যাকচুয়াল যে আয়টা সেটা আমরা জানতে বের করতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু শ্রেণীবিন্যাস সমস্যা, যে আমরা যে কোন উৎপাদনটা কোথায় কোন খাতে ই করবো, ফেলবো, তারপরে এটা কি হবে, সেটা থেকে আমাদের বিভিন্ন আদায় হবে বা কোন ক্ষেত্রে কত আয়, সেটা অ্যাকচুয়ালটা মানে সঠিকটা বের করা অনেক সময় সমস্যা হয়ে পড়ে। শ্রেণীবিন্যাস ক্ষয়ক্ষতিজনিত ব্যয় অনেক সময় অনেক আমাদের দেশে যে অনেক সময় অনেক বিভিন্ন ঘটে থাকে। এই জন্য যে ব্যয় হয়, ব্যয়ের মানে ক্ষতি হয়। এর ফলেও যে আমাদের যে সাংগঠনিক প্রভাব পড়ে, এটার জন্য মোট জাতীয় আয় বা জাতীয় আয় পরিমাপ করা কঠিন হয়ে পড়ে। আংশিক পণ্যের মূল্য নির্ধারণ, যে একটা পণ্যের সম্পূর্ণটা মূল্য আমরা জানি, অনেক সময় আংশিক যদি থাকে সেটা মূল্য নির্ধারণ করা কঠিন হয়ে যায়। মানে এই ওটা তো উৎপাদনের ক্ষেত্রে আয় সেটা উৎপাদন যুক্ত হবে। এর ফলে অ্যাকচুয়াল যে জাতীয় আয় সেটা একটা সমস্যা হয়ে পড়ে। বিদেশ থেকে প্রাপ্ত আয়, বিদেশ থেকে প্রাপ্ত আয় আমরা যে বিদেশে যে প্রাপ্ত আয় আমরা দেখি যে অনেকে টাকা হুন্ডির মাধ্যমে প্রেরণ করে, অবৈধ চ্যানেলে প্রেরণ করে। এর ফলে যে দেশে যে টাকাটা সেটা অ্যাকচুয়াল টাকাটা অনেক সময় দেশে ক্ষতি হয়। আর হলো যে প্রাপ্ত আয়, এর ফলে যে আমরা যেটা ধরি সেটার সাথে বাস্তবায়নের সময় মিল থাকে না। মজুরি বিনিময় মূল্য, মজুরি বিনিময় মূল্য দেখা এক এক সময় এক এক রকম থাকে, ওঠানামা করে। এখন এই মজুরির মূল্য সব সময় কারণে আমরা যে তাদের থেকে যে উৎপাদন সেটা কিন্তু তাদের যে মূল্যে তারা কাজ করছে সেটা যদি অ্যাকচুয়ালটা না জানা যায় তাহলে সঠিকভাবে জাতীয় আলোচনা করা যাবে না। তাহলে আমরা জাতীয় পরিমাপের নিম্নলিখিত এই যে বিষয়টা আছে তোমাদের বোর্ডে এসে দেখলে স্লাইডে সেই বিষয়গুলো তোমরা জানতে পারলে এইসব সমস্যা দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের পয়েন্টে চলে যাই। আর্থিক বা নামিক ও প্রকৃত আয় এর মধ্যে পার্থক্য। আর্থিক নামিক প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু খেয়াল করো। প্রত্যেক দেশের জাতীয় আয়, জিএনপি ও প্রকৃত জাতীয় আয় বলে দুটি ধারণা প্রচলিত আছে। দেশের জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয় নিয়ে দুটি ধারণা প্রচলিত আছে। কোন দেশের আর্থিক জাতীয় আয় জিএনপি সেই দেশের বিদ্যমান বা প্রচলিত বাজার মূল্যের চলতি বাজার মূল্যের পরিমাপ করা হয়। অন্যদিকে বিগত কোনো একটি বছরকে ভিত্তি বছর হিসেবে বিবেচনা করে সে বছরের স্থির মূল্য প্রকৃত জাতীয় আয় জিএনপি নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই খেয়াল করে একটু। কোন দেশের আর্থিক জাতীয় আয় জিএনপি সেই দেশের বিদ্যমান বা চলতি বাজার মূল্যের পরিমাপ করা হয়। অন্যদিকে বিগত কোনো একটি বছরকে ভিত্তি বছর হিসেবে বিবেচনা করে সে বছরের স্থির মূল্যে প্রকৃত জাতীয় আয় জিএনপি নির্ণয় করা হয়। পরের পয়েন্টটি খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, কোনো বছরের আর্থিক জিএনপি পরিমাপের ক্ষেত্রে সে দেশের চলতি বছরের মূল্য বিবেচনা করা হয়। চলতি বছর মূল্য বিবেচনা করা হচ্ছে। পক্ষান্তরে চলতি বাজার মূল্য অনুসারে যে জাতীয় আয় পরিমাপ করা হয় তাকে মূল্য সূচক দ্বারা অবমূল্যায়ন করে প্রকৃত জাতীয় আয় নির্ণয় করা হয়। অবমূল্যায়ন করে প্রকৃত জাতীয় আয় নির্ণয় করা হয়। নির্ণয় করে দেখো, কোনো দেশে যদি মুদ্রাস্ফীতি বিরাজ করে তাহলে সে সময়কার আর্থিক জিএনপি প্রকৃত জিএনপি অপেক্ষা অধিকতর হয়। আর্থিক জিএনপি প্রকৃত জিএনপি অপেক্ষা অধিকতর হবে। আবার দেশে মুদ্রা সংকোচন অর্থনৈতিক মন্দা দেখা দিলে আর্থিক জিএনপি প্রকৃত জিএনপি অপেক্ষা কম হবে। এরপর পয়েন্টটা খেয়াল করো, যে কোনো দেশে শুধু উৎপাদন বৃদ্ধি পেলে প্রকৃত জাতীয় আয় জিএনপি বৃদ্ধি পায়। পক্ষান্তরে মূল্যস্তর
বৃদ্ধি পেলেও উৎপাদন বৃদ্ধি না পেলেও আর্থিক জাতীয় আয় বিএনপি বৃদ্ধি পেয়ে থাকে। তুমি খেয়াল করো, কোনো দেশে শুধু উৎপাদন বৃদ্ধি পেলে প্রকৃত জাতীয় আয় বিএনপি বৃদ্ধি পায়, পক্ষান্তরে মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেলেও আর্থিক জাতীয় আয় বিএনপি বৃদ্ধি পেয়ে থাকে। পরের পয়েন্টে খেয়াল করুন শিক্ষার্থীবৃন্দ, একটি দেশে যে পরিমাণ আর্থিক জাতীয় আয় হয়ে থাকে তা দ্বারা জাতীয় উৎপাদন বা জিডিপি এর হ্রাস বৃদ্ধি খুব উপলব্ধি করা যায় না, কিন্তু প্রকৃত জাতীয় আয় দ্বারা জাতীয় উৎপাদনের সার্বিক অবস্থা সম্পর্কে জানা যায়। সার্বিক অবস্থা সম্পর্কে কিন্তু প্রকৃত জাতীয় আয় দ্বারা জাতীয় উৎপাদনের সার্বিক অবস্থা সম্পর্কে জানা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা আর্থিক বা নামিক ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য, নামিক ও প্রকৃত আয়ের মধ্যে পার্থক্যটা বুঝতে পেলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চলে আসছি জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ। চক্রাকার প্রবাহ, জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ। শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক জাতীয় অনেক কথাবার্তা বললাম, আমরা যদি একটু বিষয়টা খেয়াল করি, স্লাইডে খেয়াল করে সবাই। জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণা সর্বপ্রথম প্রকাশ করেন অধ্যাপক স্যামুয়েলসন। তিনি বলেন জাতীয় আয় একটি প্রবাহ ধারণা যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উৎপাদিত সামগ্রিক প্রবাহ, উৎপাদনের কাজে নিযুক্ত উপকরণসমূহের আয়ের প্রবাহ। খেয়াল করে তিনি বলেন জাতীয় একটি প্রবাহ ধারণা যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উৎপাদিত সামগ্রিক প্রবাহ, উৎপাদনের কাজে নিযুক্ত উপকরণ সমূহের আয়ের প্রবাহ। এখানে বলছে জাতীয় আয়ে প্রবাহের দ্বিমুখী প্রবাহ রয়েছে, যথা দ্রব্য সেবার প্রবাহ, আয় প্রবাহ। শিক্ষার্থীদের খেয়াল করো, আমরা দ্রব্য সেবা প্রবাহ কি বলেছি? দ্রব্য সেবা প্রবাহ পরিবারবর্গ সমাজের উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম থেকে দ্রব্য সেবা কর্ম পেয়ে থাকে। ফার্ম উৎপাদন করছে, সেখানে দ্রব্য সেবা কর্ম পেল। এই সকল দ্রব্য সেবা কর্ম পরিবারবর্গ চলতি বাজার মূল্যে ক্রয় করে। হ্যাঁ, চলতি বাজার মূল্যে তারা কি করবে? ক্রয় করবে। যাতে পরিবারবর্গের আয়ের একটি অংশ দ্রব্য সেবা করার জন্য ব্যয় হয়, বাকি অংশ পরবর্তী উৎপাদনের জন্য বিনিয়োগ করে। মানে কি হচ্ছে যে সে পরিবারের যতটুকু সে আয় করছে, তার দ্রব্য সেবা ক্রয় করতে সে সেটা একটা অংশ ব্যয় করছে, বাকিটুকু সে কি করছে? বিনিয়োগ করছে। অর্থাৎ ভোগ ও বিনিয়োগ থেকে পাওয়া যায় জাতীয় আয়। মানে কি জাতীয় আয়কে আমরা যদি সি হলো ভোগ ব্যয়, আয় হলো এখানে বিনিয়োগ। আর একটা বিষয় খেয়াল করে, আয় প্রবাহ যেটা বলছে পরিবারবর্গ নির্দিষ্ট নিকট হতে উৎপাদনের উপকরণের যোগান পাওয়া যায়। উৎপাদন প্রতিষ্ঠান পরিবার নিকট হতে এগুলো সংগ্রহ করে এবং বিনিময় দাম ও মূল্য প্রদান করে থাকে। অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, শ্রমের জন্য মুনাফা প্রদান করে। সুতরাং উৎপাদন উপকরণ সমূহে আয়ের সমষ্টি হলো পরিবারবর্গের আয় বা মোট জাতীয় আয়। আমরা একটু বলছিলাম আয় পদ্ধতিতে কিভাবে আমরা জাতীয় আয় পরিমাপ করবো। এখানে খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, আবার পরিবারবর্গের নিকট হতে উৎপাদনের উপকরণের যোগান পাওয়া যায়। ঠিক আছে, উৎপাদন করতে হলে তাদের কাছে দেওয়া যাবে। উৎপাদন মানে আমি কি করবো? সেখানে তো শ্রমিকের শ্রম দিবে, তারা কাজ করবে। উৎপাদক প্রতিষ্ঠান পরিবার নিকট হতে এগুলো সংগ্রহ করে, বিনিময়ে মূল্য দাম পরিশোধ করে। অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম ভূমির জন্য খাজনা দিয়ে থাকে, শ্রমের জন্য মজুরি দিয়ে থাকে, মূলধনের সুদ দিয়ে থাকে, সংগঠন মুনাফা সম্প্রদান করে। সুতরাং উৎপাদন উপকরণ সমূহে আয়ের সমষ্টি হলো পরিবারবর্গের আয় বা মোট জাতীয় আয়। আমরা একটু আগে বলেছি যে জাতীয় আয় নির্ণয় করা যায়। আমরা যদি একটু দেখি জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ কেমন কি হচ্ছে। সাধারণ জনগণ কি করছে? শিল্প প্রতিষ্ঠান থেকে যে উৎপাদন পণ্য সেবা উৎপাদন করছে সেটা সে সংগ্রহ ক্রয় করছে, আবার সেটা থেকে যেটা সে পাচ্ছে, যে আয় করছে, সেটার একটা অংশ তারা তাদের পণ্য দ্রব্য সেবা ক্রয় করছে, বাকিটা সে কি করছে? বিনিয়োগ করছে। আবার তাদের আয়টা কোথা থেকে আসছে? দেখা যাচ্ছে এখানে শিল্প প্রতিষ্ঠান তাদের কাছ থেকে কি করছে?
উপকরণ নিচ্ছে, তাদের ভূমি ব্যবহার করছে, তাদের শ্রম নিচ্ছে, তারপর তাদের মূলধন তাদের সুদ দিচ্ছে। এই যে বিষয়গুলা, এটা কিন্তু আবার তারা এখান থেকে পেয়ে যাচ্ছে, কারণ এটা প্রবাহমান একদিকে তারা যেমন শ্রমিকরা ওখান থেকে সে পাচ্ছে, আবার শ্রমিকরা তাদেরই উৎপাদিত পণ্য ক্রয় করে ক্রয় করছে, কারণ এটা আয়ের চক্রটা প্রবাহ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু যদি আজকের ক্লাসের প্রথম দিকে যাই, একটু আমরা প্রথমে জানার চেষ্টা করলাম জাতীয় আয় কাকে বলে। জাতীয় আয় নিয়ে আমরা বললাম যে জাতীয় আয় হলো একটি বছরে, যে এক বছরে সাধারণত দেশের নাগরিকগণ, দেশ নাগরিকগণ যত্ন কর্মকাণ্ড পরিচালনা করে, তাদের উপকরণগুলো লাগিয়ে কাজে লাগিয়ে পণ্য সেবা উৎপাদন করে, তার বাজার মূল্যই হচ্ছে এই জাতীয় আয় বলে। আমরা অল্প সংক্ষেপে বলছি জাতীয় আয়কে জাতীয় আয় বলছি। জাতীয় আয় সম্বন্ধে আমার জানছি, আমরা একটু জেনেছি যে জিডিপি এর বৈশিষ্ট্য কি, জিডিপিটা কি বলছি, জিডিপি বৈশিষ্ট্য ধারণা লাভ করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, জিডিপিটা আমরা কিভাবে বের করে সেটা বের করেছি। জিডিপির মধ্যে পার্থক্যটা কি, আমরা বলছি যে জিডিপিটাকে আর জিএনপিটা কি। জিএনপিটা আমরা ধারণা পেয়েছি, জিডিপির সঙ্গে ধারণা পেয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা চেষ্টা করেছি সমীকরণের মাধ্যমে এটা দেখাতে পার্থক্যটা কি আছে। আমরা তারপর আলোচনা করেছি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি, তিনটা পদ্ধতি আলোচনা করেছি: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, হলো ব্যয় পদ্ধতি। সবচেয়ে ব্যয় পদ্ধতি বেশি গ্রহণযোগ্য আমাদের দেশের প্রেক্ষিতে, আমাদের কারণ থেকে আমরা সঠিক তথ্য পাই না। এখানে আমরা বলছিলাম যে আমাদের ভোট ব্যয়, বিনিয়োগ, আমাদের সরকারি ব্যয়, এগুলো যোগ করতে আমরা দিয়ে আমরা কি ব্যয় জাতীয় নির্ণয় করতে পারি। আমরা আয় পদ্ধতি করতে পারি, সেটা বললাম। আমরা এই হিসেবে জাতীয় পরিমাণ পদ্ধতির সম্বন্ধে আলোচনা করলাম। জাতীয় পরিমাণ গুরুত্ব, কেন জাতীয় পরিমাণ করতে হয় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। জাতীয় পরিমাণে কি মানে পরিমাণ যে করতে গেলে কি কি সমস্যা আছে সেটা আমরা আলোচনা করেছি। আর্থিক বা নামিক যেটা বলি না কেন, তার সাথে প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা জানার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা এরপরে জাতীয় আয়ের চক্রাকার প্রভাব, চক্রাকার প্রভাবটা কি সেটা জানার চেষ্টা করেছি। আমরা যেখানে দেখার চেষ্টা করেছি যে কিভাবে শ্রমিক বা সাধারণ মানুষ তাদের আয় থেকে দ্রব্য সেবা ক্রয় করে, তাকে তারা কিভাবে বিনিয়োগ করে, আবার শিল্প প্রতিষ্ঠান বা উৎপাদনকারী কিভাবে তাদের খাজনা, মজুরি, সুদ, মুনাফা করছে, সেটা আবার কিভাবে আসতেছে, কারণ কি একটা চক্রাকারভাবে কাজটি করে থাকে। এই যে বিষয়টি আমরা আলোচনা করলাম, তোমরা যদি বাসায় একটু মনোযোগ সহকারে বিষয়গুলি দেখো, আশা করি জাতীয় আয়ের সময় তোমার ধারণা আসবে। এরপরে এনএনপি আছে, এনডিপি আছে, এইসব নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে তোমরা আশা করি সেগুলো ভালো থাকবে, মনোযোগ সহকারে ক্লাস করবে। আশা করি তোমাদের এই ক্লাস থেকে তোমরা লাভবান হতে পারবে, পরীক্ষার জন্য প্রস্তুত নিতে পারবে। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাস আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ।